সামনে আলাদা বসে সামনে যারা আছে ওরা বসবে আজকে মানুষের জোট জুলাই প্রত্যাশার জোট জাতীয় বিএনপি নেতৃত্বে যে জোটটি গঠিত হয়েছে তারই একটা অংশ, সেই জোটের একটা অংশ থেকে গণঅধিকার পরিষদ। আপনারা জানেন যে প্যাসিফিক দূরে যখন বাংলাদেশের সর্বস্তরের আন্দোলন শুরু হয়েছিল, সেই সময়ে এই দেশের মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার করে দেওয়ার জন্য, এই দেশের মানুষকে আবার তাদের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য গণঅধিকার পরিষদ সেই সময়ে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, সার্বভৌমত্বের জন্য জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন দিয়ে সেই সময় একটি যুগপৎ আন্দোলনের সূচনা করেছে। সেই সময় থেকে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের মানুষের জন্য লড়াই করেছি এবং পরবর্তীতে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দেশের মানুষকে নিয়ে এই দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি এবং একটি সুষ্ঠু ভোটের আমরা যে পরিবেশ সেটা আমরা এদেশের মানুষকে আমরা ফিরে দিয়েছি। তো এদেশের মানুষের কাছে আমাদের এই জোটের গ্রহণযোগ্যতা অনেক বেশি। মানুষ প্রত্যাশা করে যে এই জোট যদি ঐক্যবদ্ধ থাকে এবং ভোট করে, আগামী দিনে এদেশের মানুষদের স্বপ্ন, এদেশের মানুষদের প্রত্যাশা, সেটা এই জোটের মধ্য দিয়ে তারা পূরণ করতে পারবে। তারই লক্ষ্যে আপনারা দেখেছেন যে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সূচনা হয়েছিল, সেই সময়টাতে আমাদের গণবন্ধু যাকে আমরা ছিলেন গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব আমাদের কেন্দ্রীয় মিটিংয়ে উত্থাপন করেছিলেন যে আগামী দিনে বাংলাদেশের জন্য আমাদের কোন জায়গাটা বেছে নেওয়া আছে। সেদিন আমরা বলেছিলাম যে দেশের মানুষের আস্থা ভালোবাসার জায়গা হচ্ছে জাতীয়তাবাদী বিএনপি, অর্থাৎ জিয়া রহমানের হাতে গড়া বিএনপির প্রতি মানুষ আস্থা রাখে, ভালোবাসা রাখে এবং প্রত্যাশা করে। এবং বহির্বিশ্বের রাজনৈতিক যে প্রেক্ষাপট, জিও পলিটিক্সের, সেটিও আমরা সেদিনকে ঘোষণা করেছিলাম যে বাংলাদেশকে যদি আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ভারতীয় দাবাদার থেকে, এই স্বৈরাচার থেকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির আসলে বিকল্প নেই। সেদিন আমরা সমর্থন দিয়েছিলাম আমাদের সভাপতি জনাব নুরুল্লাহকে। আমাদের সমর্থনে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আগামীর বাংলাদেশের জন্য, এদেশের মানুষের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করব। সেখানে আমাদের দলের নানান বিধ চিন্তা করে আমরা সেদিন সমঝোতা করেছিলাম। সেখানে আমাদের সমঝোতার জায়গা থেকে 104 আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম। এখন পর্যন্ত যখন নির্বাচনের প্রেক্ষাপট একটা ক্যালকুলেশনের দিকে যাচ্ছে, সেই সময় আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আমরা পেলাম যে আগামীদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা চাই, মানুষ যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের জন্য আমাদের যেখানে জোটবদ্ধভাবে নির্বাচন করছে, একাধিক প্রার্থী আছে, সেখানে আমরা যাতে করে আমাদের যে জোটের প্রার্থী আছে যিনি সবচেয়ে জনপ্রিয় এবং জোট যাকে সিদ্ধান্ত দিয়েছে সেখানে নির্বাচন করবে, আমরা যাতে তার লক্ষ্যে কাজ করি। ইতিমধ্যে কেন্দ্র থেকে নির্দেশনা আমি পেয়েছি যে আমাদের রামগতি কমলনগর 4 আসনের আমাদের যিনি প্রার্থী আছেন সাবেক বিদ্যুৎবারের সংসদ সদস্য, বড় মানুষের নেতা, রামগতির মানুষের নেতা, কমলনগর মানুষের নেতা, সর্বস্তর মানুষ তাকে পছন্দ করে, যার হাত ধরে আগামী দিনে রামগতি কমলনগর যারা এগিয়ে নিতে চায় এবং যাকে মানুষ নির্বাচন মনে করে, তিনি হচ্ছেন আমাদের দেবী মাসুদ্দিন নিজান ভাই, আমারও বড় ভাই। এবং তিনি শুধু বিগত দিনে আমরা দেখেছি যে সাম্যর যে বাংলাদেশ, ন্যায্যর যে বাংলাদেশ এবং ভালোবাসার যে বাংলাদেশ, পলিটিক্যাল কার্টেসি যে বাংলাদেশ, সেটা তিনি ইতিমধ্যেই মানুষকে দেখিয়েছেন যে তিনি সহিংসতা চান না এবং পারস্পরিক পলিটিক্যাল কার্টেসি রেখে রামগতি কমলনগরকে তিনি এগিয়ে নিতে চান। আমরা শুধু এককভাবে বিশ্বাস করি না, মানুষও বিশ্বাস করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তিনি জামাতে যিনি প্রার্থী আছেন তার সাথে তিনি দলাগলি করে একসাথে বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে সমর্থন দিয়েছেন, রামগতি কমলনগর স্বপ্ন নিয়ে কথা বলেছেন, আমাদেরকেও তিনি ডেকেছেন। প্রত্যেকটা রাজনৈতিক যে দল আছে, নেতা আছে, প্রার্থী আছে, সবার সাথে ওনার যোগাযোগ আছে, সবসময় আমাদেরও খোঁজখবর রাখেন। সেদিকটার আমলের সবচেয়ে বেশি যিনি আমাদের খোঁজখবর রেখেছেন সেটা হচ্ছেন আমাদের আসাদুদ্দিন নিজাম সাহেব। তো আমরা সে জায়গা থেকে মনে করি যে আগামী দিনের যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ আমরা চাই, সাম্যর যে বাংলাদেশ চাই, জুলাই যোদ্ধাদের যে বাংলাদেশ চাই, সেটি একমাত্র এই জোটের মধ্যে দিয়ে বাস্তবায়ন হতে পারে। এই বৃহত্তর স্বার্থ চিন্তা করে আমি কথা বলেছি আমার দলের সাথে, তারা আমাদের সমর্থন দিয়েছে। আমি আসাদুদ্দিন নিজাম সাহেব সাবেক দুবারের সংসদ সদস্য এবং সফল এমপি যিনি ছিলেন, মানুষের যিনি কণ্ঠস্বর, আমি ভাইয়ের সাথে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন
যে ওনার দলের যে নেতা কর্মীদেরকে উনি যেভাবে দেখেন, যেভাবে উনি তাদেরকে খোঁজখবর রাখেন, আগামী দিনে জোটের অংশীদার হিসেবে আমার নেতা কর্মীর মধ্যেও তিনি এই খোঁজখবর রাখবেন এবং সমান ভালোবাসা, সমান আদর এবং সর্বদা তাদেরকে দেখাবেন। এই বিশ্বাসটুকু আমরা ধারণ করি এবং আমরা মনে করি যে হ্যাঁ, উনি অবশ্যই আমাদের নেতা কর্মীদেরকে ওনার নেতা কর্মী করে দেখবেন। সেই বিশ্বাসের জায়গা থেকে মানুষের যে অধিকার রক্ষার যে আন্দোলনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীর বাংলাদেশের জন্য আমরা আমাদের জোটের যিনি প্রধান এখানে আমাদের সংসদ পদপ্রার্থী আছেন আশরাফুদ্দিন সাহেব, আমরা আজকে সবার মাধ্যমে ঘোষণা করছি যে আমরা গণ অধিকার পরিষদের রামগতি সংসদীয় আসন থেকে ওনাকে পূর্ণ সমর্থন জানাবো এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী সুন্দর স্বপ্নের রামগতি কমলনগর আমরা মানুষের যারা দুর্দশাগ্রস্ত আছে, ভাঙা বুঝার যে সমস্যা আছে সেটি ভাইয়ের মধ্য দিয়ে আশা করি সমাধান হবে। আমরা যে কোনো সমস্যা, যে কোনো ধরনের সংকট আমরা উত্তরণের জন্য ভাইয়ের সাথে একসাথে আমরা কাঁধে কাঁধে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এবং 12 তারিখ এবং আমরা সেই সাথে একইভাবে বলতে চাই যে দেশের আপনারা যারা ক্রিকেটার মানুষ আছেন এবং এই দেশের যারা দেশপ্রেমিক আছেন, দেশকে ধারণ করেন, আগামী দিনে 12 তারিখে নির্বাচনে আপনারা সবাই দারাশিস মার্কা যে আমাদের প্রার্থী আছেন, আপনাদের সবার নেতা সাবেক 2বারের সংসদ সদস্য এবং মাসুদ্দিন নিজাম ভাইকে সবাই ভোট দিয়ে জয় করবেন। ওনার হাত ধরে আগামী দিনে আমরা রামগতি কমলা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানি আমার কাছে। রাজন ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, রাজন ভাইয়ের মার্কা, গণ অধিকারের মার্কা, ধানের শীষ মার্কা, রাজন ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, নিজাম ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব তড়িঘড়ি করে এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ থেকে আমাদের লক্ষ্মীপুর 4 রামগতি আসনে এই জুলাইয়ের যে বিপ্লবী সৈনিক এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। আমার প্রিয় ভাই, আমাদের নেতা, এই যৌবনের নেতা, তারুণ্যের নেতা, বিপ্লবের নেতা, ইনসাফের নেতা, মানুষের মুক্তির নেতা জনাব রেদওয়ানুল্লাহ খান, তার সহকর্মীবৃন্দ, বিশেষ করে এখানকার লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক, সভাপতি, ছাত্র অধিকার, শ্রমিক অধিকারের নেতৃবৃন্দ, আমার দলের সংগ্রামী সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপস্থিত আমাদের সকলের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্ষিয়ান নেতা মাওলানা মাহি আলম আমার বামে আছেন। এরপরে আছেন আমাদের নেতা লক্ষ্মীপুর কলেজের প্রফেসর, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাবেক জনাব নুরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন হাজিরাট কলেজের অধ্যক্ষ, বিএনপির সাবেক সভাপতি, বুদ্ধিদীপ্ত তেজস্বী নেতা প্রফেসর জামাল উদ্দিন সহ আমাদের ঢাকার ছাত্র দলের অন্যতম সহসভাপতি। এই জুলাই আগস্টের আন্দোলন নয়, শুধু গত 17 বছরে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান লরেন্সের বাড়ি আমাদের গাজী আছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আমার দল, জাতীয় দলের পক্ষ থেকে, তার অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে, আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমার দল বা আমাদের দল, প্রথমে আপনার স্ট্রাকচারটা দেখলে বুঝে যাবে। আপনি দেখেন এখানকার রামগতির সভাপতি আছে, আমি ওনার নাম নেই, কি দেখবেন উনি কষ্ট পাবেন। উনি রামগতিতে আসছে, এইটার কিন্তু উনি হলো উদ্যোক্তা, ডাক্তার জামাল উদ্দিন। জামাল উদ্দিন সাহেব হাত তোলেন, আপনারা সবাই চিনবে না, সে রামগতির সভাপতি। আমি ওনাকে অ্যাড্রেস করিনি, কিন্তু খেয়াল করেছেন, কিন্তু একে ইচ্ছাকৃত করি নাই। এই সম্মেলন থেকে ওনাদের নাম নিলাম না, উনি কিন্তু মাইন্ড করলেন।
নুরুদা চৌধুরী বসছে কোথায় আপনি দেখেন, দিদার হোসেনের দেখেন চেয়ার, দেখেন চেয়ার অর্ধেকে বসছে। আমার এই সংগঠন এভাবেই তৈরি করছি ইনশাআল্লাহ। এখানে ছাত্র দলকে এরকম দেখবেন, যুব দলকে এরকম দেখবেন, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠন সকলকে আপনি দেখবেন এরকম একটা চেইনের মধ্যে আছে। অনেকটা ইসলামী ছাত্র শিবিরের সংগঠন যেভাবে তারা ঐক্যবদ্ধ থাকে, চেইন অফ কমান্ড থাকে, অন্য অনেক ভালো গুণ খারাপ গুণ থাকতে পারে, দ্যাট ইজ এনাদার, কিন্তু তাদের চেইন অফ কমান্ড যেরকম আছে, আমার দলের চেইন অফ কমান্ডে এরকমই আছে। আমি 4 দলীয় জোটে 20 বছর রামগতি কমলনগর সভাপতি ছিলাম। জোট ছিল না আমাদের, আপনারা লক্ষ্য করে দেখবেন এই আন্দোলন সংগ্রামে 17 বছর আন্দোলন সংগ্রামে আমিরের জামাতের সাথে আমি জেলে ছিলাম, নায়েব আমিরের সাথে আমি রিমান্ডে ছিলাম। আমি মানে আমাদের অসংখ্য না, আপনাদের যারা সিনিয়র তারা ছিলেন, বিভিন্ন সাহেব ছিলেন, একই বিছনায় আমরা শুয়েছি, নিচে শুয়েছি, উপরে শুয়েছি, ভাত ভাগ করে খেয়েছি। আমি ওই চেতনা নিয়ে আসি। বিশেষ করে আমরা একটা বারুদের গৌরব তৈরি করেছিলাম 17 বছর, কিন্তু আমরা দেশলাই পাইনি। আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা তাদের বুকের রক্ত দিয়ে দেশলার কাঠি হয়ে সেই বারুদের স্তূপের মধ্যে তারা আগুন দিয়ে সারা বাংলাদেশে নতুন এক বাংলাদেশ আমাদেরকে এনে দেবে। পরিকল্পিত বাংলাদেশ, আকাঙ্ক্ষার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের পরিসমাপ্তি হবে মোটামুটি প্রথম পর্যায়ে 12ই ফেব্রুয়ারি। সেই ক্ষণে যখন আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে একবার প্রমাণ করলেন, বিশেষ করে ভিপি নূর, আপনারা লক্ষ্য করেছেন 2 দিন আগে তারেক রহমান সাহেব বলছে আমার ভিপি নূরকে চাই। আমি আমার, উনি তো আমি কম বলেন, উই বলেন, আমি আমার ভিপি নূরকে চাই বলেছেন। তাহলে বুঝতে হবে ভিপি নূর সংসদে যাক, এটা তারেক রহমান চায়। হাসরাত আব্দুল্লাহ সংসদে যাক, এদের মতো ছেলেরা যাক, যারা আগামী প্রজন্মের নেতৃত্ব দিবে, এই ধরনের মানুষগুলিকে তারেক রহমান চায়। আপনাদেরকে পেয়ে রামগতি এবং কমলনগর এই ফোর্সকে পেয়ে আপনারা এই ক্ষুদ্র হন, বড় হন, যা হন, এই যে তরুণ, এই যে ডিভিডেন্ট আমাদের, আপনারা কিন্তু রাজনীতি করলে আপনারাই তো ভালো করবেন। যদি ইনসাফের মন থাকে, হকের মন থাকে, হঠাৎ করে বড় হয়ে যাবে চিন্তা না থাকলে, রাজনীতি একটা প্রসেস। ভাই আমি 28 বছর মানুষ দেখতেছি জনরাজনীতি, তার আগেও আছে 10 বছর। প্রথম অনেকে বলতো মিজান সাহেব 19 দিনে এমপি হয়ে গেল, সিএসপি আব্দুর রব চৌধুরী, আসম আব্দুর রব, মেজর মন্নানকে হারিয়ে আসলে 3 জনে আমার বাবার বন্ধু সমসাময়িক, তখন আমার বয়স 34 বছর। আসলে তো এরকম হয় না, এটা একটা চেষ্টা, ভীষণ চেষ্টা। আস্তে আস্তে একটা প্রথম একটা নিচে একটা ইট দিতে হয়, তারপর আরেকটা ইট, তারপরে কিন্তু 104 তলা 174 তলা বিল্ডিংও হয়। হঠাৎ করে কোনো কিছু হলে হঠাৎ করে চলে যেতে হয়। আবার লেগে থাকলে অবশ্যই কখনো না কখনো তার শিক্ষিত লোক কিছু বুঝতে পারবে। আমি মনে করি রেদওয়ানুল্লাহ খান তার যে নেতৃত্ব ছিল ছাত্র রাজনীতিতে, উনি গণরাজনীতিতে এসেছেন, উনি যদি ধৈর্য ধরে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে, নিজের ব্যবসা বাণিজ্য যা যা করে সব ঠিক করে, আগামী দিনে ওনার রাজনীতি হবে আরও অনেক সুদৃঢ়, আরও অনেক আকাঙ্ক্ষা পরিপূর্ণ, আরও অনেক সার্থক। আমি দোয়া করব উনি যেন সেই সার্থকতা লাভ করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের। দেখেন আমি প্রমাণ আপনারা পেয়েছেন, কিন্তু এই আসনে কিন্তু জামাত আমাকে কোনোদিন টোল করছে? দেখেন তো, লক্ষ্য করেন তো, আমি করেছি। আপনি পরিবেশ মেজর পার্টি হলে মেজর দায়িত্ব, আমি যেহেতু এখানে মেজর পার্টির নেতা, আমার দায়িত্ব সেরকম এই ইলেকশনে সকলকে নিয়ে এগিয়ে নিয়ে ইলেকশনটা যদি সুন্দরভাবে শেষ করতে পারি, তখনই তো আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বা 17 বছরের যে কষ্ট, সেই কষ্টটা সার্থক হবে। আজকে প্রতিযোগিতার জন্য আমরা কথা বলতে পারি, কিন্তু মনে রাখতে হবে আমরা যদি কেউ কাউকে আঘাত করি, আমরা যদি ভোট কাটার চিন্তা করি, সাংবাদিক বন্ধুদেরকে বলতেছি আপনারা হেডলাইন করতে পারেন, এটা আমরা কোনো ভোট কাটাকাটি চাই না। শহীদরা এটা চাইনি, শহীদরা কেউ জোর করে এমপি হবে এটা চাইনি। এই ভোট হবে ক্রেডিবল, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ।
এই জন্য কিন্তু রক্ত দিয়েছি আমরা। অতএব আমার নেতা কর্মীদেরকে আমি এখান থেকে বলতে চাই, বারবার আমি গত কয়েকদিন থেকে বলছি, সকল মেজর প্রতিযোগী যারা আছেন আপনারা আপনাদের কর্মীদেরকে আমার মতো করে বলেন, একদম উৎসব করে যাবে, মা বোনেরা সুন্দর শাড়ি পরে যাবে, যারা বোরকা হেজাব পরবে সুন্দরটাই পরবে, পুরুষটা সুন্দর জামা গায়ে দিয়ে যাবে। যদি গিয়ে ভোটটা দিয়ে সকালে কোলাকুলি করে বের হয়ে যে পরাজিত হব, বিজয়ী প্রার্থীকে যদি ফুলের মালা পরাইতে পারি, তখনই শহীদদের আত্মা শান্তি পাবে। আমার পঙ্গু ছাত্ররা, জনতা যারা এখন হসপিটালে কাতরাচ্ছে, যে আমার যে মা তার সন্তান হারিয়েছে, ফাইয়াজের মাকে আপনি কি উত্তর দিবেন? রেজিডেন্সিয়াল স্কুলের ফাইয়াজ, তার মাও বাধ্য হয়ে গেছিল ছেলের জন্য, বুকে গুলি লেগে পড়ে গেল। ওয়াসিমের মাকে কি বলবেন? আবু সৈয়দের মাকে কি বলবেন? আকরামের মাকে কি বলবেন? রিয়াগুফের মাকে কি উত্তর দিবেন? যদি আমরা আমাদের ভোটটা কোনো রকম একটু অসুন্দর হয়, তাহলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। সেই কারণে এই সম্মেলনের মাধ্যমে আমি জনাব এআর হাফিজুল্লাহ মহোদয়, আল্লামা খালেদ সাইফুল্লাহ মহোদয়, মেজর প্রতিদ্বন্দ্বী, আমাদের আরও একজন আছে মিসেস তানিয়া আরব, আসম আব্দুর সাহেবের সহধর্মী, ওনারও জীবনে অনেক অভিজ্ঞতা, যদিও উনি ভোটের রাজনীতিতে আসেন নাই, কিন্তু ওনার স্বামী ছিল বাংলাদেশের নেতা, স্বাভাবিক কারণ ওনার জীবনে অনেক সময় ওনার সাথে কাটিয়ে উনিই তো খাঁটি হয়েছেন। আমি মনে করি আমরা সকলেই আমাদের কর্মী সমর্থক সুবর্ণতাকে নির্দেশ দেব যে ঈদের উৎসবে ভোটটা করে গণনা পর্যন্ত টান টান উত্তেজনা থাকবে, কিন্তু কেউ কারো গায়ের দিকে যাব না, কেউ কাউকে আঘাত করব না, তখনই হবে শহীদদের আত্মা শান্তি পাবে। আজকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি চান্দ্রিল জোট যেভাবে চালিয়েছি আপনাদেরকে সেভাবেই সমান চোখে গুরুত্ব। আপনাদের ছেলে চাকরির জন্য আসবে, আমি চেষ্টা করব। আপনাদের ছেলে ব্যবসা করতে চাইবে, আমি চেষ্টা করব। আপনাদের ছেলে লোনের জন্য আসবে, আমি চেষ্টা করব। কিন্তু আমি যেহেতু ঘুষ দুর্নীতি করি না, তাই আমার সাথে ঘুষ দুর্নীতির কাজ নিয়ে আসলে আমি প্রেস কনফারেন্সে বলতেছি, সেটা আমি বিএনপির লোকের জন্য পারবো না, আপনাদের জন্য পারবো না। কেউ যদি বলেন যে পিয়ার কাবিকে দেন, আমাদের বিএনপির লোকে বলুক, গণ অধিকার বলুক, আরেকজন বলুক, এটা আমি পারবো না। কেউ যদি বলেন আমি যুবক, আমি কাজ করতে চাই, আমাকে 20 লাখ টাকা লোন নিয়ে দেন, আমি সেটা করবো। আমি প্রজেক্ট নিয়ে এসেছি, আমি দুয়ারে দুয়ারে যাবো আপনাদের প্রজেক্ট নিয়ে, মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরবো আপনাদের প্রজেক্ট নিয়ে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আপনার টাকার খরচ দেবো। আমি বিদেশে যেতে চাই, আপনার টিকিট কেটে দেবো। আপনি যদি স্কলারশিপ পান, আমি সেই সব কাজ করবো। কিন্তু আপনাকে আমাকে আমার যেটা বাংলাদেশ রামগতির মানুষ, বাংলাদেশের মানুষ মনে করে, চিন্তা করেন ভাই, 299 সিটের ডিক্লেয়ার দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমারটা এখনো দিচ্ছে, শুনছেন আপনারা নেতারা? তাহলে ভাই আমি কত কষ্ট করি, সিজার করে আমার নেতা তারেক রহমান আমাকে বের করছে। এইটুকু জিয়া পরিবারের কাছে আমার আর কি ঋণ থাকবে বলেন? দাদাজি আমাকে তো কোকো ভাই মারা যাওয়ার পর থেকে বলতো আমার ছেলে, আমার নেতা তারেক সাহেব, এখন আমাকে এমপি সাহেব বলে, আমাকে নিজাম সাহেব বলে না কোনোদিন। এর থেকে বড় সম্মান, এর থেকে বড় ভালোবাসা আমার জীবনে আর কিছুই পাওয়ার নাই। অতএব আমি রামগতি কমলনগরের মানুষ তথা বাংলাদেশের মানুষের জন্য আজকে একটা মেসেজ দিতে চাই। গত 1 মাস থেকে আমি বলছি, যেটা ইনক্লুসিভ পলিটিক্স, সকলের জন্য রাজনীতি। আমরা 12 তারিখে উইন করব, 13 তারিখের থেকে যদি পর থেকে যার যার রাজনীতি সে করবে, ওটা আমরা সুরক্ষা দিব। আবার আগের মতো যারা আমাদের বিরুদ্ধে রাজনীতি করবে, ধরেন আমরা বিজয়ী হলাম, ধরেন আমাদের জোট, আমরা সরকার গঠন করলাম, তাহলে কি অন্যরা এখানে রাজনীতি করবে না? আমরা আমাদেরকে যেরকম দৌড়িয়েছে, রাতের ঘুম হারাম করেছে, গুলি করে মেরেছে, হরতাল করতে দিবে না, বিক্ষোভ করতে দিবে না, কথা বলতে দিবে না, সেই রাজনীতি করবো আমরা? জি না। তাহলে আমাদের শহীদদের মানুষ শান্তি পাবে? আমি বলতেছি ইনক্লুসিভ পলিটিক্স। সবাই বলছে ইনক্লুসিভ ইলেকশন, নতুন শব্দ আমি বের করেছি, যেটা আমার নেতা তারেক রহমানের পরামর্শ, সেটা হলো ইনক্লুসিভ পলিটিক্স। সকলের জন্য রাজনীতি, সকলের ভোট চাই। 31 দফা সংস্কার প্রস্তাব, আমার নেতা তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, আমি পরিকল্পনা নিয়ে এসেছি। স্বপ্ন দেখলে স্বপ্ন ভেঙে যায়, ঘুমের সাথে অনেকে স্বপ্ন ভুলেও যায়। কত সুন্দর স্বপ্ন দেখেন আপনি ঘুমের মধ্যে, ভোরবেলা মনে করেন যে আম্মাকে বলবো, স্ত্রীকে বলবো, যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, আপনাদের তো ইয়াং, আপনাদের তো গার্লফ্রেন্ডও আছে, গার্লফ্রেন্ডকে আপনারা বলবেন, অর্ধেক আপনারা ভুলে যান, আমরা ভুলে যাই। সেই জন্য আমার নেতা বলছে না আর স্বপ্ন টপ্ন নয়, এবার হলো আই হ্যাভ এ প্ল্যান। উনি পরিকল্পনা নিয়ে এসেছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সকলের জন্য পলিটিক্যাল স্পেস থাকতে হবে, জুডিশিয়ারি স্পেস থাকতে হবে, সাংবাদিকের স্পেস থাকতে হবে, বিরোধী মত প্রকাশের জন্য স্পেস থাকতে হবে। সেই স্পেস শুরু হবে রামগতি কমলনগর থেকে।
হরতাল করবেন, অবরোধ করবেন, বিক্ষোভ করবেন, আমরা সহযোগিতা করব। আমরা পানি খাওয়াবো, ভাত দেব, দরকার হলে আপনাদেরকে অফিস বানাই দেব, প্রতি 1 বছর আপনাদেরকে ভর্তুকি দেব, কিন্তু জ্বালায় পোড়া করা যাবে না, ভাঙা যাবে না। আপনি চাচ্ছেন ইউরোপের মতো ফ্যাসিলিটি, তাহলে ইউরোপের মতোই বিরোধী দল হিসেবে রাজনীতি করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। এটাই হলো ইনক্লুসিভ পলিটিক্স। এই ইনক্লুসিভ পলিটিক্সের ডাক দিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে রেদানুল্লাহ খানকে, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং এর নেতা, সেই নেতাকে আমি আরেকবার অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান অমর হোক, বিপিনুর জিন্দাবাদ, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।